গল্প শুরু হয় ১৯৬২ সালে। প্রশান্ত মহাসাগরের মাঝখানে বিশাল এক জাহাজ দেখা যায়, যার নাম অ্যান্টোনিয়া গ্রাজা। জাহাজটিতে মোট ৬০০ জন যাত্রী ছিল এবং তারা নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করছিল। সেই সময় জাহাজে জমজমাট পার্টি চলছিল। এক অসাধারণ সুন্দরী গায়িকা গান গাইছিলেন, আর সবাই তার গানে মুগ্ধ হয়ে আনন্দে নাচছিল। পুরো জাহাজ জুড়ে ছিল উৎসবের আমেজ, কিন্তু কেউই জানত না আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই এমন এক ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে যা কল্পনা করলেও গা শিউড়ে ওঠে। হঠাৎ ইঞ্জিন রুমে থাকা এক ব্যক্তি একটি লিভার ওপরে তুলে দেয়। লিভারটি ওপরে উঠতেই একটি ধারালো স্টিলের তার মুহূর্তেই টানটান হয়ে পার্টিতে থাকা মানুষের শরীর ভেদ করে ছুটে যায়। চোখের পলকে অসংখ্য মানুষের দেহ দুই টুকরো হয়ে যায়। চারদিকে ছড়িয়ে পড়ে রক্ত আর মৃত্যুর বিভীষিকা। এটি ছিল এক ভয়ঙ্কর ও হৃদয় বিদারক দৃশ্য। তবে কেটি নামের ছোট্ট একটি মেয়ে অলৌকিকভাবে বেঁচে যায়। তার উচ্চতা কম হওয়ায় স্টিলের তারটি তার মাথার ওপর দিয়ে চলে যায়, ফলে সে প্রাণে রক্ষা পায়। এরপর গল্প আমাদের নিয়ে যায় ৪০ বছর পরের সময়ে। সেখানে দেখা যায় একদল উদ্ধারকর্মী একটি টাগবোটের সাহায্যে একটি বিশাল পুরনো জাহাজ টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু হঠাৎ করেই সেই পরিত্যক্ত জাহাজটি ডুবতে শুরু করে। পরিস্থিতি দেখে দলের নেতা মার্ফি নামের একটি তরুণীকে জাহাজটিতে পাঠায়, যাতে সে টাগবোটের সঙ্গে জাহাজটিকে বেঁধে রাখা মোটা স্টিলের তারটি খুলে দিতে পারে। নইলে যদি এই পুরনো জাহাজটি ডুবে যায়, তাহলে এর সঙ্গে তাদের টাগবোটটিও ডুবে যাবে। মার্ফি যখন পুরনো জাহাজে পৌঁছায়, তখন সে দেখতে পায় জাহাজের নিচের অংশে বড় একটি ফাটল ধরেছে। সেই ফাটল দিয়ে দ্রুত গতিতে পানি ঢুকছে, আর মাত্র ৫ মিনিটের মধ্যেই পুরো জাহাজটি সমুদ্রে তলিয়ে যাবে। মার্ফির সঙ্গে সঙ্গে ওয়্যারলেসে বিষয়টি দলের নেতাকে জানায়। সব শুনে নেতা তাকে নির্দেশ দেয় যে স্টিলের তার দিয়ে আমরা জাহাজটিকে টেনে আনছি, সেটি খুলে দাও এবং যত দ্রুত সম্ভব টাগবোটে ফিরে এসো। আমরা এই পুরনো জাহাজটি ছেড়ে চলে যাচ্ছি। ঠিক তখনই দলের আরও ২ সদস্য মার্ফির কাছে পৌঁছে যায়। তারাও মার্ফিকে জাহাজটি ছেড়ে বেরিয়ে আসতে বলে, কিন্তু এই জাহাজটি খুঁজে পেতে তাদের টানা ৩ মাস লেগেছিল। তাই মার্ফি এত সহজে এটিকে ছেড়ে দিতে রাজি হয় না। সে জাহাজটিকে বাঁচানোর জন্য সরাসরি পানিতে ঝাঁপ দেয়। তাকে দেখে দলের বাকি ২ সদস্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে পানিতে নেমে পড়ে। ৩ জন মিলে প্রাণপণ চেষ্টা করে জাহাজটি পুরোপুরি ডুবে যাওয়ার আগেই ফাটলটি ওয়েল্ডিং করে বন্ধ করে দেয়, ফলে জাহাজটি ডুবে যাওয়া থেকে রক্ষা পায়। পরে তারা সেই জাহাজটি বাজারে বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করে। দলের নেতা সেই টাকা সবার মধ্যে সমানভাবে ভাগ করে দেন। এই পুরো ঘটনাটি অনেকক্ষণ ধরে দূর থেকে লক্ষ্য করছিল জ্যাক নামের এক ব্যক্তি। সে তাদের সব কথাবার্তাও শুনে ফেলে। তখন সে বুঝতে পারে এই দলটি সমুদ্রে হারিয়ে যাওয়া পুরনো জাহাজ খুঁজে বের করে সেগুলো বিক্রি করে বিপুল অর্থ আয় করে। এরপর জ্যাক তাদের কাছে এসে দলের নেতাকে একটি রহস্যময় জাহাজের কথা জানায়, যেখানে নাকি অমূল্য গুপ্তধন লুকিয়ে আছে। আসলে সে সেই জাহাজটির কথাই বলছিল যেখানে ৪০ বছর আগে এক অজানা ব্যক্তি একটি লিভার টেনে শত শত মানুষকে নির্মমভাবে হত্যা করেছিল। দলের নেতা অ্যান্টোনিয়া গ্রাজা নামের সেই নিখোঁজ জাহাজটির কথা আগেই শুনেছিল। সে বলে, গত ৪০ বছরে অসংখ্য মানুষ এই জাহাজটি খুঁজেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ এর কোনো খোঁজ পায়নি। জ্যাক আত্মবিশ্বাসের সঙ্গে বলে, আমি জানি জাহাজটি সমুদ্রের কোন এলাকায় রয়েছে। যদি আমরা এটিকে উদ্ধার করে বাজারে বিক্রি করতে পারি, তাহলে এক রাতের মধ্যেই কোটিপতি হয়ে যাব। গুপ্তধনের কথা শুনেই দলের সবাই এই বিপজ্জনক অভিযানে যেতে রাজি হয়ে যায়। পরদিনই তারা তাদের টাগবোট নিয়ে অ্যান্টোনিয়া গ্রাজাকে খুঁজতে সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেয়। কয়েকদিনের দীর্ঘ যাত্রার পর তারা সমুদ্রের একেবারে নির্জন ও ভয়ঙ্কর একটি এলাকায় পৌঁছে যায়। ঠিক তখনই দলের এক সদস্যের যন্ত্রে কাছাকাছি কোনো বড় জাহাজের উপস্থিতির সংকেত ধরা পড়ে। সবাই বুঝতে পারে ৪০ বছর আগে রহস্যজনকভাবে হারিয়ে যাওয়া সেই অভিশপ্ত জাহাজটি হয়তো এখানেই কোথাও লুকিয়ে আছে। আরও কিছুটা এগোতেই তাদের সামনে ভেসে ওঠে বিশাল এক জাহাজ। এটাই সেই রহস্যময় জাহাজ যেটিকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। প্রায় ৪০ বছর আগে এটি সমুদ্রে নিখোঁজ হয়ে গিয়েছিল। জাহাজটি দেখে সবাই ভীষণ খুশি হয়ে যায়। তাদের ধারণা, এত বড় পরিত্যক্ত জাহাজ উদ্ধার করে বিক্রি করতে পারলে তারা রাতারাতি কোটিপতি হয়ে যাবে। দলের নেতা ২ জন সদস্যকে টাগবোটে পাহারায় রেখে বাকিদের নিয়ে পুরনো জাহাজটির ভেতরে তদন্ত করতে ঢুকে পড়ে। কিন্তু ভেতরে পা রাখতেই চারপাশে ভেসে আসতে থাকে এক অদ্ভুত রহস্যময় শব্দ। সেই শব্দ শুনে সবার মনেই ভয় ঢুকে যায়। এরপর দলের নেতা সবাইকে সাহস করে সামনে এগোতে বলেন। শব্দের উৎস অনুসরণ করতে করতে তারা পৌঁছে যায় একটি বিশাল ঘড়ির সামনে। সেখানে গিয়ে তারা অবাক হয়ে দেখে এত বছর পরেও ঘড়ির কাঁটা
ধীরে ধীরে নড়ছে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই হঠাৎ করে ঘড়ির কাঁটা থেমে যায়। ঘটনাটি দেখে সবারই কেমন যেন অস্বস্তি হতে থাকে। তারা আরও ভেতরে এগিয়ে জাহাজটি খুঁটিয়ে দেখতে শুরু করে। পুরো জাহাজটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারদিকে ভাঙাচোরা জিনিসপত্র ছড়িয়ে রয়েছে, আর লোহার গায়ে জমেছে বছরের পর বছর ধরে মরিচা। হাঁটতে হাঁটতেই হঠাৎ তাদের একজনের পায়ের নিচের মেঝে ভেঙে যায়। সে নিচে পড়ে যেতে যাচ্ছিল, ঠিক তখনই মার্ফি দ্রুত তাকে ধরে ফেলে। মার্ফি যখন তাকে টেনে ওপরে তুলছিল, তখন নিচের অন্ধকারে সে একটি ছোট্ট মেয়েকে দেখতে পায়। সেই একই মেয়ে যে আজ থেকে 40 বছর আগে, অর্থাৎ 1962 সালে এই জাহাজে একা বেঁচে ছিল এবং যার মাথার ওপর দিয়ে একটি বৈদ্যুতিক তার চলে গিয়েছিল। কিন্তু অবাক করার বিষয় হলো 40 বছর পরেও তার চেহারা বা বয়সে কোনো পরিবর্তন হয়নি, যেন সময় তার জন্য থেমে আছে। অর্থাৎ মার্ফি যে মেয়েটিকে দেখেছে সেটি আসলে তার আত্মা। মার্ফি দ্বিতীয়বার তাকাতেই মেয়েটি হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। এরপর সবাই মিলে কোনো মতে তাদের সঙ্গীকে উপরে তুলে আনে। মার্ফি বুঝতেই পারে না সে যা দেখেছে তা সত্যি ছিল নাকি শুধুই তার চোখের ভুল। তবে এই ঘটনার পর সে ভয়ে পুরোপুরি কাঁপতে শুরু করে। জাহাজটি এতটাই বিশাল ছিল যে তারা আরও গভীরে অনুসন্ধান চালিয়ে যেতে থাকে। একসময় হাঁটতে হাঁটতে তারা পৌঁছে যায় জাহাজের মূল কেবিনে। সেখানে তদন্ত করতে গিয়ে তারা একটি ডিজিটাল হাতঘড়ি খুঁজে পায়। এটি দেখে সবাই ভীষণ অবাক হয়ে যায়, কারণ আজ থেকে 40 বছর আগে ডিজিটাল হাতঘড়ির কোনো অস্তিত্বই ছিল না। ঘড়িটি দেখে তারা বুঝতে পারে তাদেরও আগে নিশ্চয়ই কেউ এই রহস্যময় জাহাজে এসেছিল। এরপর সবাই টাগবোটে ফিরে আসে। দলের নেতা সিদ্ধান্ত নেন পরদিন সকালে তারা এই জাহাজটিকে টাগবোটের সঙ্গে বেঁধে তীরে নিয়ে যাবে। পরদিন সকালে তারা দেখতে পায় জাহাজের নিচে বিশাল একটি গর্ত হয়ে গেছে। সেই গর্ত দিয়ে ধীরে ধীরে সমুদ্রের পানি জাহাজের ভেতরে ঢুকছে। দলের নেতা বলেন, এই অবস্থায় জাহাজটিকে টাগবোট দিয়ে টেনে নেওয়া অসম্ভব, কারণ ভেতরে প্রচুর পানি জমে যাওয়ায় জাহাজটির ওজন কয়েক গুণ বেড়ে গেছে। তাই এখনই এটিকে টেনে নেওয়ার চেষ্টা করা বড় ধরনের বোকামি হবে। অবশেষে সবাই সিদ্ধান্ত নেয় আগে গর্তটি ওয়েল্ডিং করে বন্ধ করা হবে, এরপর জাহাজের ভেতরে সব পানি বের করে তারপর টাগবোটের সঙ্গে বেঁধে তীরে নিয়ে যাওয়া হবে। ক্যাপ্টেনের পরিকল্পনায় সবাই রাজি হয়ে যায়। এরপর সবাই নিজ নিজ কাজে লেগে পড়ে। কেউ জাহাজের গর্ত মেরামত করতে শুরু করে, আর কেউ ভেতরে লুকিয়ে থাকা কোনো মূল্যবান ধন সম্পদের খোঁজে বেরিয়ে পড়ে। এদিকে মার্ফি অনুসন্ধান করতে করতে জাহাজের একটি সুইমিং পুলের কাছে পৌঁছে যায়। পুলটি দেখে সে বিস্মিত হয়ে যায়, কারণ পুরো সুইমিং পুল জুড়ে অসংখ্য গুলির চিহ্ন ছড়িয়ে রয়েছে। পুল থেকে উপরে ওঠার সময় হঠাৎ করেই সেই রহস্যময় ছোট্ট মেয়েটি আবার মার্ফির সামনে এসে দাঁড়ায়। তাকে দেখেই ভয়ে মার্ফি ভারসাম্য হারিয়ে আবার সুইমিং পুলে পড়ে যায়। পড়ে যাওয়ার সময় তার মাথা জোরে পুলের মেঝেতে আঘাত করে, আর সঙ্গে সঙ্গে রক্ত বের হতে শুরু করে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো পুলের মেঝে যেন সেই রক্ত মুহূর্তের মধ্যেই শুষে নেয়। মার্ফি আবার উপরে তাকাতেই দেখে রহস্যময় মেয়েটি আর সেখানে নেই। তার জায়গায় দাঁড়িয়ে আছে জ্যাক। জ্যাক দ্রুত মার্ফিকে পুল থেকে বাইরে উঠতে সাহায্য করে। বাইরে এসে মার্ফি আতঙ্কিত কণ্ঠে জ্যাককে বলে, আমি একটু আগেই এখানে একটি ছোট্ট মেয়েকে দেখেছি, কিন্তু চোখের পলক ফেলতেই সে হঠাৎ কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। জ্যাক মার্ফিকে বলে, এটা নিশ্চয়ই তোমার ভুল ধারণা, এখানে এমন কিছুই নেই। এরপর তারা দুজন সামনে এগিয়ে যায়, কিন্তু তারা সেখান থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই সুইমিং পুলটি পুরোপুরি রক্তে ভরে যায়। অন্যদিকে দলের নেতা পুরনো জাহাজটির ক্যাপ্টেনের কেবিন খুঁজে পায়। কেবিনের ভেতরে ঢুকে সে দেখে ঘরটি খুবই এলোমেলো এবং ভয়ঙ্কর অবস্থায় রয়েছে। ভালোভাবে খোঁজাখুঁজি করেও তেমন গুরুত্বপূর্ণ কিছু পাওয়া যায় না। হঠাৎ তার চোখ টেবিলের উপর রাখা একটি মদের বোতল ও গ্লাসের দিকে যায়। দেখে মনে হচ্ছিল যেন কেউ কিছুক্ষণ আগেই মদ ঢেলে রেখে গেছে। দলের নেতা গ্লাসটি হাতে নিয়ে পান করতে যাবে, ঠিক তখনই সামনের আয়নায় তার নজর পড়ে। আয়নায় সে পুরনো জাহাজটির ক্যাপ্টেনকে দাঁড়িয়ে থাকতে দেখে। এই দৃশ্য দেখে সে ভয়ে কেঁপে ওঠে। তার হাত থেকে গ্লাসটি পড়ে গিয়ে ভেঙে যায়, আর সে আতঙ্কে দৌড়ে কেবিন থেকে বেরিয়ে আসে। এদিকে জাহাজে উপস্থিত প্রত্যেকের সঙ্গেই একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। দলের আরেক সদস্য মার্ক হঠাৎ একটি নারী গায়িকার গান শুনতে পায়। সেই সুর অনুসরণ করতে করতে সে জাহাজের গ্র্যান্ড এরিয়ায় পৌঁছে যায়। সেখানে সে সেই নারী গায়িকাকেই দেখতে পায়, যাকে আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম। অন্যদিকে মার্ফি ও জ্যাক লন্ড্রি রুম থেকে বের হওয়ার দরজা খুলতেই ভেতরে জমে থাকা বিশাল পরিমাণ পানি তাদের ওপর এসে পড়ে। সেই পানির মধ্যে অসংখ্য মানুষের মৃতদেহ ভেসেছিল। ভয়ে তারা দ্রুত সেখান থেকে সরে যায়। আরও সামনে এগোতেই একটি কেবিনের দরজা নিজে থেকেই খুলে যায়। ভেতরে ঢুকে জ্যাক একটি অত্যন্ত বিলাসবহুল গাড়ি দেখতে পায়। গাড়িটি দেখে সে দারুণ খুশি হয়ে যায়, কিন্তু মার্ফির মনে হচ্ছিল এখানে নিশ্চয়ই কোনো অশুভ রহস্য লুকিয়ে আছে। তাই সে যত দ্রুত সম্ভব সেখান থেকে বেরিয়ে যেতে চাইছিল। ঠিক তখন পাশের একটি কক্ষ থেকে কিছু নড়াচড়ার শব্দ আসে। তারা দুজন সতর্কভাবে এগিয়ে গিয়ে উপরের জিনিসপত্র সরাতেই বিস্ময়ে তাদের চোখ কপালে উঠে যায়। সেখানে সোনায় ভরা একটি বিশাল বাক্স পড়েছিল। মার্ফি সঙ্গে সঙ্গে তার
বাকি সঙ্গীদের ডেকে আনে। সবাই মিলে আশপাশের জিনিসপত্র সরাতে শুরু করলে আরও মোট 9টি বাক্স পাওয়া যায়। প্রতিটি বাক্সে 28টি করে খাঁটি সোনার প্লেট রাখা ছিল। এত বিপুল পরিমাণ সোনা দেখে সবার আনন্দের আর সীমা থাকে না, কারণ তারা বুঝতে পারে এক রাতের মধ্যেই তারা কোটিপতি হয়ে গেছে। এত বড় গুপ্তধন খুঁজে পাওয়ার পর তারা সিদ্ধান্ত নেয় পুরো জাহাজটি আর নিয়ে যাবে না, শুধু সোনাগুলো নিয়ে এখান থেকে চলে যাবে। এরপর তারা সব সোনার বাক্স টাগবোটে তুলে রাখে এবং সেখান থেকে রওনা হওয়ার প্রস্তুতি নিতে থাকে। টাগবোটের ক্যাপ্টেন ইঞ্জিন চালু করার আগে সেটি পরিষ্কার করছিল। ঠিক তখনই দেখা যায় বোটে রাখা একটি গ্যাস সিলিন্ডারের ভালভ নিজে থেকেই খুলে যায়, ফলে ধীরে ধীরে গ্যাস পুরো বোটে ছড়িয়ে পড়তে শুরু করে। এদিকে মার্ফি আবারও সেই রহস্যময় ছোট্ট মেয়েটিকে দেখতে পায়। মেয়েটি দ্রুত তার দিকে দৌড়ে আসছিল, যেন খুব জরুরি কিছু বলতে চায়, কিন্তু ঠিক তখনই অদৃশ্য কেউ তাকে ধরে নিচে টেনে ফেলে দেয়। অন্যদিকে টাগবোটের ক্যাপ্টেন ইঞ্জিন স্টার্ট করতেই ছড়িয়ে থাকা গ্যাসে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই পুরো টাগবোট আগুনে জ্বলে ওঠে এবং সেই বিস্ফোরণে ক্যাপ্টেন ঘটনাস্থলেই মারা যায়। এখন তারা সবাই সমুদ্রের মাঝখানে একটি পরিত্যক্ত ও ভয়ঙ্কর জাহাজে আটকা পড়ে যায়। তাদের একমাত্র ভরসা টাগবোটটিও সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। দলের সবাই দিশেহারা হয়ে পড়ে। এদিকে দলের সদস্য মার্ক তার প্রেমিকার ছবি হাতে নিয়ে ভেঙে পড়ে, কারণ মাত্র 2 সপ্তাহ পরেই তাদের বিয়ে হওয়ার কথা ছিল। এখন তার মনে হতে থাকে সে হয়তো আর কোনো দিন এই অভিশপ্ত জাহাজ থেকে জীবিত ফিরে যেতে পারবে না। হতাশায় মার্ক জাহাজে বহু বছর ধরে পড়ে থাকা পুরনো মদের বোতল খুলে পান করতে শুরু করে। অন্যদিকে মার্ফির মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল, সেই রহস্যময় মেয়েটি বারবার শুধু তাকেই কেন দেখা দিচ্ছে। এই রহস্যের উত্তর খুঁজতে সে জাহাজের যাত্রীদের রেকর্ড খুঁজে দেখতে শুরু করে। সেখান থেকে সে জানতে পারে যে মেয়েটিকে সে বারবার দেখছে তার নাম কেটি। আরও অনুসন্ধান করতে করতে শেষ পর্যন্ত মার্ফি কেটির কেবিনের সামনে পৌঁছে যায়। মার্ফি আলমারির দরজা খুলতেই সেখানে কেটির কঙ্কাল দেখতে পায়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সে আতঙ্কে স্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে সে কঙ্কালের গলায় ঝুলে থাকা একটি লকেট খুলে দেখে। লকেটের ভেতরে কেটির বাবা মায়ের ছবি ছিল। ঠিক তখনই মার্ফি দেখতে পায় সেই ছোট্ট মেয়েটি তার পেছনে দাঁড়িয়ে আছে। মেয়েটিকে দেখে মার্ফি প্রবল ধাক্কা খায়। কেটি বলে, লকেটটা বন্ধ করো না, অনেক বছর পর আমি আমার মা বাবাকে দেখতে পাচ্ছি। মার্ফির তখনও বিশ্বাস হচ্ছিল না যে সে একজন মৃত মেয়ের সঙ্গে কথা বলছে, কিন্তু যখন সে লকেটটি কেটির হাতে দিতে যায় তখন সেটি কেটির হাত ভেদ করে সোজা চলে যায়। তখনই মার্ফি বুঝতে পারে কেটি কোনো মানুষ নয়, সে একটি আত্মা। কেটি জানায় এই জাহাজে আরও অনেক মানুষের আত্মা বন্দী হয়ে আছে, আর যে ব্যক্তি তাদের আত্মাগুলোকে এখানে আটকে রেখেছে তাকে না মারা পর্যন্ত কেউই মুক্তি পাবে না। মার্ফি জিজ্ঞেস করে, সে লোকটা কে যে তোমাদের সবাইকে এখানে বন্দী করে রেখেছে? কেটি উত্তর দিতে যাবে, ঠিক তখনই ছাদ থেকে অদ্ভুত সব পোকামাকড় বের হতে শুরু করে। সেগুলো দেখে কেটি ভয়ে কেঁপে ওঠে এবং বলে, যত তাড়াতাড়ি সম্ভব এই জাহাজ ছেড়ে চলে যাও, না হলে তোমরা সবাই মারা যাবে। এই কথা বলেই কেটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে মার্ক পুরো বোতল মদ খেয়ে ফেলায় তার মাথা ঘুরতে শুরু করে। হঠাৎ তার চারপাশের টেবিল চেয়ারগুলো নিজে থেকেই নড়াচড়া করতে থাকে। মুহূর্তের মধ্যে সবকিছু আগের মতো নতুন হয়ে যায়। প্রায় 40 বছর আগে এই জাহাজে যারা মারা গিয়েছিল তারা আবার জীবিত হয়ে মার্কের সামনে হাজির হয়। মার্ক মাঝখানে দাঁড়িয়েছিল আর চারপাশের সবাই তাকে হাততালি দিতে শুরু করে। প্রথমে বিষয়টা তার কাছে অদ্ভুত লাগলেও পরে সে ভাবে এগুলো হয়তো মদের নেশার প্রভাব। ঠিক তখনই সেই নারী গায়িকা তার কাছে এসে তাকে প্রলুব্ধ করতে শুরু করে। ধীরে ধীরে সে মার্ককে পুরোপুরি নিজের সম্মোহনে নিয়ে ফেলে। মার্কও কিছু না ভেবেই তার পেছনে হাঁটতে থাকে, কিন্তু সে বুঝতেই পারে না যে গায়িকাটি তাকে মৃত্যুর ফাঁদে টেনে নিয়ে যাচ্ছে। গায়িকাটি জাহাজের ভাঙা ফ্লোরের কিনারায় দাঁড়িয়ে মার্ককে কাছে ডাকতে থাকে। তাকে পাওয়ার নেশায় অন্ধ হয়ে মার্ক সামনে এগিয়ে যায় এবং হঠাৎই নিচে পড়ে গিয়ে মৃত্যুবরণ করে। এদিকে দৃশ্য বদলে দলের নেতাকে আবারও সেই পুরনো জাহাজের ক্যাপ্টেনের কেবিনে বসে থাকতে দেখা যায়। ঠিক তখনই দলের নেতা দেখতে পায় টেবিলের ওপর রাখা মদের বোতলটি নিজে থেকেই নড়তে শুরু করেছে। কিছুক্ষণ পর তার সামনে এই জাহাজের মৃত ক্যাপ্টেনের আত্মা উপস্থিত হয়। এটা দেখে সে ভয়ে কেঁপে ওঠে। ক্যাপ্টেন তার জন্য গ্লাসে মদ ঢেলে দেয় এবং একটি পুরনো ছবি দেখায়। ছবিতে একটি জাহাজ ছিল যার নাম লরেলাই। ক্যাপ্টেন বলতে শুরু করে, অনেক বছর আগে এক ব্যক্তি আমাদের কাছে এসে লরেলাই জাহাজের কথা বলেছিল। সে বলেছিল ওই জাহাজে বিশাল এক গুপ্ত ধন লুকিয়ে আছে। যখন আমরা লরেলাই জাহাজটি উদ্ধার করি তখন সত্যিই সেই অমূল্য ধন সম্পদ খুঁজে পাই। এরপর ক্যাপ্টেন আরেকটি ছবি দেখিয়ে বলে, এই লোকটি আমাদের লরেলাই জাহাজের খবর দিয়েছিল। ছবিটি দেখেই দলের নেতার বুক কেঁপে ওঠে, কারণ ছবির মানুষটি আর কেউ নয়, জ্যাক। সবচেয়ে অবাক করার বিষয় হলো ছবিটি ছিল 40 বছর আগের, কিন্তু আজও জ্যাকের চেহারায় একটুও পরিবর্তন আসেনি। সে ঠিক আগের মতোই দেখতে রয়েছে। তখনই দলের নেতা বুঝতে পারে জ্যাক কোনো সাধারণ মানুষ নয়, সে একটি দানব বা অশুভ আত্মা।
সত্যিটা জানার পর সে দ্রুত তার দলকে নিয়ে এই অভিশপ্ত জাহাজ থেকে পালাতে চায়, তাই সে সবার খোঁজে বেরিয়ে পড়ে। ঠিক সেই সময় তার সামনে হাজির হয় সেই সঙ্গী যে টাগবোটে গ্যাস বিস্ফোরণে মারা গিয়েছিল। আসলে সেটি ছিল তার আত্মা, যে এখন নেতার দিকে এগিয়ে আসছিল। ভয়ে দলের নেতা প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে। হঠাৎ তার সামনে মার্ফি এসে দাঁড়ায়। তখন সেই আত্মাটি অদৃশ্য হয়ে যায়, কিন্তু নেতার চোখে মার্ফির মুখও সেই মৃত সঙ্গীর মতোই দেখাচ্ছিল। তাই সে মার্ফিকেই ভূত ভেবে তার উপর হামলা করে বসে। নিজেকে বাঁচানোর জন্য মার্ফি তার পায়ে আঘাত করে, কিন্তু তাতেও নেতাকে থামানো যায় না। সে আবারও মার্ফির উপর আক্রমণ করতে উদ্যত হয়। ঠিক সেই মুহূর্তে জ্যাক পেছন থেকে এসে লোহার রড দিয়ে নেতার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। জ্যাকই সেই ব্যক্তি যে সবাইকে এই রহস্যময় জাহাজে নিয়ে এসেছিল। দলের মধ্যে একমাত্র নেতাই বুঝতে পেরেছিল যে জ্যাক মানুষ নয়, বরং এক ভয়ঙ্কর ডেমন, অশুভ সত্তা। জ্যাকও বুঝে যায় যে তার আসল পরিচয় ফাঁস হয়ে গেছে, তাই সে নেতাকে নিজের পথের কাঁটা মনে করে এবং বাকিদের তার বিরুদ্ধে উস্কে দিতে শুরু করে। সে সবাইকে বলে, ও যদি আবার জ্ঞান ফিরে পায় তাহলে আমাদের যে কোনো একজনের ক্ষতি করতে পারে। জ্যাকের কথা শুনে দলের বাকি সদস্যরাও সেটাই সত্যি বলে বিশ্বাস করে। জ্যাকের কথায় বিশ্বাস করে সবাই মিলে নিজেদের দলনেতাকে একটি পানির ট্যাঙ্কের ভেতর বন্দী করে ফেলে। এরপর জাহাজ থেকে বের হওয়ার আর কোনো উপায় না দেখে তারা পরিকল্পনা অনুযায়ী জাহাজটি মেরামতের কাজে লেগে যায়। অল্প সময়ের মধ্যেই যেখান দিয়ে পানি জাহাজে ঢুকছিল সেই ফাটলটি তারা ওয়েল্ডিং করে বন্ধ করে দেয়। এরপর পাম্পের সাহায্যে জাহাজের ভেতরে জমে থাকা পানি বের করতে শুরু করে। এদিকে মার্ফি লক্ষ্য করে তাদের দলের সদস্য মার্ক কোথাও দেখা যাচ্ছে না, তাই সে তাকে খুঁজতে বের হয়। ঠিক তখনই সেই ছোট্ট মেয়েটির আত্মা আবার তার সামনে এসে হাজির হয়। সে মার্ফিকে জানায়, যাকে তুমি খুঁজছো সে আর বেঁচে নেই। মার্ফি তখন দেখতে পায় সেই নারী গায়িকার ফাঁদে পড়ে মার্ক ইতিমধ্যেই মারা গেছে। এরপর কেটি মার্ফির কাঁধে হাত রাখে আর মুহূর্তের মধ্যেই তাকে নিয়ে যায় 1962 সালের সেই ভয়াবহ রাতে, যেদিন এই জাহাজে রক্তাক্ত হত্যাকাণ্ড ঘটেছিল। সেই রাতে জাহাজে থাকা প্রায় সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়। একটি সশস্ত্র দল এই হত্যাযজ্ঞ চালিয়েছিল, আর তাদের একমাত্র উদ্দেশ্য ছিল জাহাজে থাকা বিপুল পরিমাণ সোনা লুট করা। কাউকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করা হয়, কাউকে তার দিয়ে কেটে দুটুকরো করে ফেলা হয়, আবার অনেককে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়। এই নৃশংসতা থেকে ছোট্ট কেটিও রক্ষা পায়নি। তাকে তার নিজের কেবিনে নিয়ে গিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। এই পুরো পরিকল্পনার মূল হোতা ছিল সেই নারী গায়িকা। নিজের লোকের সাহায্যে সে জাহাজের প্রায় সব যাত্রী ও ক্রুকে হত্যা করে সোনার দখল নেয়। এমনকি জাহাজের একজন অফিসারও তার সঙ্গে জড়িত ছিল। নারী গায়িকার ইশারায় সে নিজের সহকর্মীদেরও হত্যা করে ফেলে, কিন্তু কাজ শেষ হওয়ার পর নারী গায়িকা তাকেও গুলি করে মেরে ফেলে, যাতে পুরো সোনার মালিক একাই হতে পারে। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় আরেকজন রহস্যময় ব্যক্তি, এই পুরো ঘটনার প্রকৃত মাস্টারমাইন্ড। সে একটি লোহার চেন দিয়ে নারী গায়িকাকে ঝুলিয়ে হত্যা করে। কেটির সাহায্যে মার্ফি এই পুরো ঘটনায় নিজের চোখে দেখতে থাকে। হঠাৎ সে সেই মাস্টারমাইন্ডের মুখ দেখতে পায় এবং বিস্ময়ে হতবাক হয়ে যায়, কারণ সে আর কেউ নয়, জ্যাক। সবকিছুর পেছনে আসল চাল ছিল জ্যাকেরই। সে সোনার লোভ দেখিয়ে সবাইকে এই জাহাজে নিয়ে এসেছিল, কারণ জাহাজে বড় একটি ছিদ্র হয়ে গিয়েছিল এবং সেটি ধীরে ধীরে ডুবে যাচ্ছিল। জ্যাকের দরকার ছিল এমন কিছু দক্ষ মানুষ যারা জাহাজটি মেরামত করে আবার ভাসিয়ে তুলতে পারবে। তাই সে কৌশলে সবাইকে এখানে নিয়ে আসে। এখন জাহাজ পুরোপুরি ঠিক হয়ে গেছে, তাই জ্যাকের আর তাদের কোনো প্রয়োজন নেই। এবার সে সবাইকেই হত্যা করবে। এই সত্য বুঝতে পেরে মর্ফির হঠাৎ মনে পড়ে যায় জ্যাকের কথায় বিশ্বাস করে তারা নিজেদের দলনেতাকে পানির ট্যাঙ্কে বন্দি করে রেখেছিল। মর্ফি প্রাণপণে দৌড়ে তাকে বাঁচাতে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ট্যাঙ্কটি পানিতে ভরে যাওয়ায় তাদের দলনেতা ইতোমধ্যেই ডুবে মারা গেছে। মর্ফি তার লিডারকে বাঁচানোর জন্য ট্যাঙ্কের কাঁচ ভাঙার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু কাঁচটি এতটাই শক্ত ছিল যে অসংখ্য চেষ্টা করেও সে লিডারকে বাঁচাতে পারে না। এরপর মর্ফি তার আরেক সঙ্গী ডজের কাছে গিয়ে জ্যাকের আসল পরিচয় জানিয়ে দেয়। সে বলে, জ্যাককে যেখানে দেখবে সঙ্গে সঙ্গে গুলি করবে। আমি আমাদের আরেকজন সঙ্গীকে খুঁজতে যাচ্ছি। মর্ফি চলে যাওয়ার কিছুক্ষণ পরই জ্যাক ডজের সামনে এসে হাজির হয়। ডজ বন্দুক তাক করে বলে 1 ইঞ্চিও নড়বে না। জ্যাক সঙ্গে সঙ্গেই বুঝে যায় মর্ফি তার সব গোপন কথা ডজকে বলে দিয়েছে। এরপর জ্যাক কথার ফাঁদে ফেলে ডজের বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ডজ তার চালাকি বুঝে ফেলে এবং সঙ্গে সঙ্গে গুলি চালায়। গুলিতে জ্যাক ছিটকে দূরে পড়ে যায়। ডজ কাছে গিয়ে দেখে জ্যাক জন্য মারা গেছে, তাই সে সেখান থেকে চলে যায়। কিন্তু বাস্তবে জ্যাক তখনও জীবিত ছিল। অন্যদিকে মার্ফি যাকে খুঁজতে গিয়েছিল সে জানতে পারে সেই সঙ্গীও পানিতে ডুবে মারা গেছে। এখন ডজ ছাড়া মার্ফির দলের সবাই মারা গেছে। তখন মার্ফি সিদ্ধান্ত নেয় এই অভিশপ্ত জাহাজটিকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে। সে জাহাজের বিভিন্ন জায়গায় বোমা বসাতে শুরু করে। এমন সময় ডজ এসে জানায় সে জ্যাককে মেরে ফেলেছে। এ কথা শুনে মার্ফি বলে, জ্যাক কোনো মানুষ নয়, সে একটি ডেমন। তাকে এভাবে মারা যাবে না, পুরো জাহাজ উড়িয়ে দিতে হবে, তবেই সে আর কাউকে এখানে এনে ফাঁদে ফেলতে পারবে না। আর যেসব আত্মাকে সে বন্দি করে রেখেছে তারা সবাই মুক্তি পাবে। কিন্তু ডজ এতে রাজি হয় না।
সে বলে, জাহাজ উড়িয়ে দিলে এত সোনা নষ্ট হয়ে যাবে, আমরা খালি হাতে ফিরে যাব। মার্ফি উত্তর দেয়, এই সোনাই জ্যাকের ফাঁদ, আমরা কোনো দিনই এটা নিয়ে যেতে পারবো না, তাই এই জাহাজ ধ্বংস করতেই হবে। মার্ফির সিদ্ধান্ত বদলাবে না বুঝে জ্যাক তার আসল ভয়ঙ্কর রূপ ধারণ করে। তখন বোঝা যায় সে আগেই ডজকে হত্যা করেছে। জ্যাক মার্ফিকে বলে, তোমার আর আমার কাজ একই, তুমি যেমন সমুদ্রে আটকে পড়া জাহাজ সংগ্রহ করো, আমি তেমন আত্মা সংগ্রহ করি। আমিও একসময় মানুষ ছিলাম, কিন্তু অসংখ্য পাপীর শাস্তি হিসেবে আমাকে সোল কালেক্টর বানানো হয়েছে। এই কাজের জন্য আমার এই জাহাজ দরকার, তাই আমি চাই না তুমি এটি ধ্বংস করো। এরপর জ্যাক মার্ফিকে শেষ একটি সুযোগ দেয়। সে বলে, চলে যাও, আমি তোমাকে মারব না, শুধু জাহাজটি উড়িয়ে দিও না। কিন্তু মার্ফি তার কথা মানে না। তখন জ্যাক একটি লোহার রড দিয়ে আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয়। জ্যাক যখন শেষ আঘাত করতে এগিয়ে আসে, ঠিক তখনই মার্ফি একটি তীর ছুঁড়ে বোমার রিমোটে আঘাত করে এবং সঙ্গে সঙ্গে সমুদ্রে ঝাঁপ দেয়। মুহূর্তের মধ্যেই পুরো জাহাজে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরও জাহাজটি ডুবে যেতে শুরু করে, কিন্তু মার্ফি জাহাজের নিচে আটকে যায়। চারদিকে শুধু পানি, শ্বাসও প্রায় বন্ধ হয়ে আসছিল। ঠিক সেই সময় কেটির আত্মা আবারও তার সামনে আসে। সে মার্ফির হাত ধরে উপরে ওঠার পথ দেখিয়ে দেয়। উপরে উঠতে উঠতে মার্ফি দেখে জ্যাক এতদিন যেসব আত্মাকে বন্দী করে রেখেছিল তারা সবাই মুক্ত হয়ে গেছে। অনেক কষ্টে সে সমুদ্রের উপরিভাগে উঠে আসে এবং দেখে সব আত্মা তাদের প্রকৃত জগতে ফিরে যাচ্ছে। আসলে জাহাজের সব আত্মাই ছিল জ্যাকের দাস। শুধু কেটির আত্মাকে সে নিজের নিয়ন্ত্রণে আনতে পারেনি, কারণ কেটির আত্মা ছিল সম্পূর্ণ পবিত্র। তাই সে বারবার মার্ফিকে সাহায্য করতে পেরেছিল। শেষে মার্ফি একটি ভাসমান বাক্সের সাহায্যে সমুদ্রে ভেসে থাকতে থাকে। কিছুক্ষণ পর একটি উদ্ধারকারী জাহাজ তাকে দেখতে পেয়ে উদ্ধার করে। তাকে যখন বন্দরে আনা হচ্ছিল, তখন অ্যাম্বুলেন্স থেকে মার্ফির শেষবারের মতো এক ভয়ঙ্কর দৃশ্য দেখে। জ্যাক এখনও বেঁচে আছে। সে জাহাজের সব সোনা আরেকটি জাহাজে স্থানান্তর করছে, যাতে সেই সোনার লোভ দেখিয়ে আবার নতুন মানুষদের ফাঁদে ফেলতে পারে, তাদের হত্যা করতে পারে এবং তাদের আত্মাগুলোকে চিরদিনের জন্য বন্দী করে রাখতে পারে। এভাবেই শেষ হয় এই ভয়ঙ্কর ও রহস্যময় গল্প।